ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত এই যে ক্লাস টুয়েলভের যে নতুন সেমিস্টার সিস্টেমে থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভের যে ফার্স্ট পার্টটা আছে সেখানে কিন্তু খুব সুন্দর একটা গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এটা কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে এবং এটা সত্যি একটা মন ছুঁয়ে যাওয়া একটা গল্প এবং এই গল্পটা লিখেছেন বিখ্যাত রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের সম্বন্ধে নিশ্চয়ই আমরা টুকটাক জানি, কারণ আমাদের ইন্ডিয়ান রাইটারদের মধ্যে তিনি একজন খুব বড় মাপের রাইটার, যদিও তিনি কিন্তু ইংরেজ ডিসেন্ট অর্থাৎ ব্রিটিশ বংশোদ্ভূত, কারণ ওনার বাবা ছিলেন অবেরি আলেকজান্ডার বন্ড, যিনি ইংরেজদের যে এয়ারফোর্স ছিল সেখানে একজন আধিকারিক ছিলেন, এবং মা ছিলেন এডিথ ক্লার্ক। দুজনেই ইংরেজ ছিলেন, কিন্তু ওই যে আছে না যে কিছু কিছু ইংরেজ হয়তো ভারতবর্ষে এসেছিল যে ভারতবর্ষকে শাসন করার জন্য বা ইংরেজদের হয়ে শাসন করার জন্য, কিন্তু তারাও স্বাধীনতার পরে মনে প্রাণে ভারতীয় হয়ে গেছেন এবং এনারা হলেন সেরকম একটা দম্পতি এবং তাদের মাত্র সন্তান এই যে রাস্কিন বন্ড, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1934 সালের 19শে মে। কোথায় না কাসৌলি বলে একটা জায়গা আছে, যেটা আগে ব্রিটিশ ভারতের পাঞ্জাব স্টেটসের মধ্যে পড়ে কাসৌলি, কিন্তু এখন বর্তমানে যেটা হিমাচল প্রদেশ। যাই হোক, তো এই যে রাস্কিন বন্ড ইনি কিন্তু বহু প্রতিভার অধিকারী বলতে তিনি ছোট গল্প যেমন লিখেছেন তেমনি কিছু উপন্যাসও লিখেছেন। তারপরে বিভিন্ন যে নামি দামি যে পেপারগুলো আছে, টেস্টম্যান, টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, এখানেও তিনি কাজবাজ এখনও পর্যন্ত করেন। তবে তিনি বেশি বিখ্যাত ছোট গল্প রাইটার হিসেবে। ছোট গল্পের যে সমস্ত সংকলনগুলো বিখ্যাত সেটা হচ্ছে আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেরা, বা এই যে আজকের আমরা যে গল্পটা পড়তে চলেছি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, তারপর হচ্ছে ফেজ ইন দ্য ডার্ক অ্যান্ড আদার হান্টিংস, দ্য টাইগার ইন দ্য টানেল, আর একটা হচ্ছে ঘোস্ট স্টোরিজ ফ্রম দ্য রাজ। এরকম অনেকগুলো তার ছোট গল্প আছে যেগুলো সত্যি খুবই সুন্দর। আর উপন্যাসগুলোর মধ্যে যে দুটো বিখ্যাত সেটা হচ্ছে দ্য রুম অন দ্য রুফ আর ভ্যাগ্র্যান্ট ইন দ্য ভ্যালি। ঠিক আছে, এই দুটো উপন্যাস বিখ্যাত উপন্যাস। আরও তিনি অনেক কিছু লিখেছেন। যাই হোক, এখন তিনি বাস করেন যে মুসৌরির কাছে ল্যান্ডর বলে একটা জায়গা আছে, সেখানে তিনি এখন বর্তমানে বসবাস করছেন এবং এখনও খুব ভালো লেখালেখি করেন। যাই হোক, মোটামুটি একটুখানি আমাদের কনসেপ্ট হলো রাস্কিন বন্ডের ব্যাপারে। আর সরাসরি আমরা এবারে গল্পে চলে যাই। কি বলছে দেখো, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, অর্থাৎ রাত্রের ট্রেনটা কোথায়? দেউলি বলে একটা স্টেশন আছে ওই দেরাদুনের কাছাকাছি। আর একটা জিনিস একটু বলে নিই, তার মানে রাস্কিন বন্ডের বেশিরভাগ লেখা কিন্তু ওই দেরাদুনের আশেপাশের অঞ্চলগুলোতে, হিমালয়ের পাদদেশের অঞ্চলগুলোকে নিয়েই তিনি লিখেছেন, কারণ ওখানেই তিনি বেশিরভাগ সময়টা স্পেন্ড করেছেন। সরাসরি গল্পে চলে যাচ্ছি। কি বলছে দেখো, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে পড়তাম। এখানে আইটা কিন্তু ইউজ করা হয়েছে ন্যারেটার ফার্স্ট পার্সন ন্যারেটিভ হিসেবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আই অর্থাৎ ন্যারেটর যখন নিজে গল্প বলেন সেটাকে বলা হয় ফার্স্ট পার্সন ন্যারেটিভ। কী বলছে, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, তাহলে যখন আমি কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড, আমি কাটাতাম মাই সামার ভ্যাকেশান, আমার গ্রীষ্মকালের ছুটিটা অর্থাৎ গ্রীষ্মাবকাশ ইন দেরা, কোথায়? দেরাদুনে। দেরাদুনের শর্ট ফর্ম দেরা। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন, সুতরাং প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ওকে, তারপর কি বলছে দেখো, আই উড লিভ দ্য প্লেনস, অর্থাৎ আমি প্লেনটা অর্থাৎ সমতল ভূমি যেখানে আমি অ্যাকচুয়াল বসবাস করতাম, দ্যাট মিন্স কাসৌলি, তো সেই কাসৌলির ওই যে সমতল অংশটা আমি ত্যাগ করতাম ইন মে। কখন? আর্লি ইন মে, অর্থাৎ মে মাসের একেবারে শুরুতে, মানে গ্রীষ্মকাল যখন থেকে স্টার্ট হচ্ছে ঠিক একেবারে আর্লি মেতে উনি কিন্তু সমতল ভূমিটা ত্যাগ করতেন। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, অর্থাৎ ফিরতাম আবার, অর্থাৎ ন্যারেটর তার বাবা মায়ের কাছে ফিরতো কখন? একেবারে লেট ইন জুলাই, একেবারে জুলাইয়ের শেষের দিকে। ওকে, এবারে কি বলছি দেখো, দেউলি ওয়াজ আ স্মল স্টেশন। দেউলি কেমন একটা স্টেশন ছিল? একদম ছোট একটা স্টেশন, অ্যাবাউট 30 মাইলস, প্রায় 30 মাইল ফ্রম দেরা। দেরাদুন থেকে 30 মাইল দূরে ছোট্ট একটা স্টেশন দেউলি। ইট মার্কড
দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস। তাহলে এটা কিসের জন্য বিখ্যাত ছিল? এই যে হেভি জঙ্গল, ঘন জঙ্গল শুরু হয় এখান থেকেই, অফ দ্য ইন্ডিয়ান তেরাই, যে ভারতীয় যে তরাই অঞ্চল আছে যেটা ঘন জঙ্গলে পরিপূর্ণ, তার শুরু হচ্ছে কিন্তু এই দেউলি থেকে। ওকে, তার পরের প্যারাতে কী বলছে দেখো, দ্য ট্রেন উড রিচ দেউলি, অর্থাৎ যে ট্রেনে করে আমাদের ন্যারেটর তার ঠাকুমার বাড়িতে যেত আর কি, সেই ট্রেনটা দেউলিতে পৌঁছাতো কখন? অ্যাট অ্যাবাউট 5 in the morning, প্রায় ওই সকালবেলা 5টার সময়। ওয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিড, তখন স্টেশনটা কী হতো? উড বি ডিমলি, ডিমলি মানে একটু হালকা ফ্যাকাশে, লিড আলোতে আলোকিত থাকতো, উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, ইলেকট্রিক বাল্ব আর তেলের যে ল্যাম্পগুলো হয় তাতে হচ্ছে স্টেশনটা একটু হালকা আলো থাকতো। অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে, আর রেলওয়ের দুপাশে যে জঙ্গল, যে রেলওয়ের যে ট্র্যাক ছিল, সেই ট্র্যাক্সের দুপাশে যে জঙ্গল ছিল, উড জাস্ট বি ভিজিবল, তখন সবে দেখা যেত ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, ওই ভোরের হালকা আলোতে। ওকে, মানে এখান থেকে যেহেতু জঙ্গলটা শুরু হচ্ছে, তো দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলিতে ছিল একটাই মাত্র প্ল্যাটফর্ম অ্যান্ড অফিস, একটা অফিস ছিল ফর দ্য স্টেশন মাস্টারের জন্য, অ্যান্ড আ ওয়েটিং রুম, একটা প্রতীক্ষালয় ছিল যাত্রীদের জন্য। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আ টি স্টল, প্ল্যাটফর্মে কী কী থাকতো? একটা চায়ের দোকান থাকতো, আর ফ্রুট ভেন্ডার থাকতো, একটা ফল বিক্রেতা থাকতো, অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, আর কিছু রাস্তার কুকুর থাকতো। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউর জন্য, যে দেউলিতে কী কী থাকতো। তবে নট মাচ এলস, যদিও বেশি পরিমাণে নয়, কারণ দ্য ট্রেন স্টপ, ওই যে রাস্তার কুকুরদের কথা বলা হচ্ছে, যে কিছু রাস্তার কুকুর থাকতো, কিন্তু সেটা আবার বেশি পরিমাণে নয়, কারণটা কি? দ্য ট্রেন স্টপড, ট্রেনটা থামতো দেয়ার ওইখানটায় ফর অনলি 10 মিনিটস, শুধুমাত্র 10 মিনিটের জন্য, বিফোর রাশিং অন ইন্টু দ্য ফরেস্ট, ওই যে প্রচণ্ড জোরে জঙ্গলের মধ্যে প্রবেশ করার আগে দেউলি স্টেশনে মাত্র 10 মিনিটের জন্য দাঁড়াতো। ওকে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ট্রেনটা কটার সময় দাঁড়াতো, দেউলি স্টেশনে কতক্ষণের জন্য দাঁড়াতো, বা স্টেশনটার অবস্থা কেমন ছিল। ওকে, তারপর নেক্সট প্যারাতে কী বলছে দেখো, ওয়াই ইট স্টপড অ্যাট দেউলি, কেন যে দেউলি স্টেশনে এই যে ট্রেনটা দাঁড়ায়, আই ডোন্ট নো, আমি জানতামই না, আমি বুঝতাম না। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার, কারণ কোনো কিছুই সেখানে ঘটতো না। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ তো ট্রেন থেকে নামতোই না, অ্যান্ড নোবডি গট ইন, আবার ট্রেনে কেউ উঠতোই না ওই স্টেশন থেকে। দেয়ার ওয়্যার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, আর কোনো কুলিও ওই প্ল্যাটফর্মে থাকতো না। স্বাভাবিক ব্যাপার, যদি যাত্রীরা না থাকে তো কুলিরা কোথা থেকে থাকবে। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার, কিন্তু ট্রেনটা ওখানে থেমে থাকতো আর ফুল 10 মিনিটস, পুরো 10 মিনিট। অ্যান্ড দেন তারপর আ বেল উড সাউন্ড, একটা ঘন্টার আওয়াজ হতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ডও তার বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি, আর বর্তমানে কী হবে, বাঁশি বাজানোর সাথে সাথে দেউলি উড বি লেফট বিহাইন্ড, দেউলি স্টেশনটা আস্তে আস্তে পেছনের দিকে থেকে যেত। অ্যান্ড ফরগটেন, আস্তে আস্তে ওটার কথা আমি ভুলেই যেতাম। নেক্সট বলছে, আই ইউজ টু ওয়ান্ডার, আমি তো ভাবতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে অ্যাকচুয়াল কী ঘটে বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, ওই যে স্টেশনের যে ওয়ালগুলো আছে, যে পাঁচিলগুলো দেওয়া আছে, তার পেছনে যে কী ঘটে কিছুই তো বোঝা যায় না, আমি তো ওটা নিয়েই ভাবতাম। আই অলওয়েজ ফেল্ট সরি, আমার সত্যি সবসময় খুব দুঃখ হতো ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, ওই একটা নিঃসঙ্গ ছোটো প্ল্যাটফর্মের জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস, এবং ওই জায়গাটার জন্য আমার খুব দুঃখ লাগতো, কারণ দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, কেউই ওখানে যেতে চাইতো না। আই ডিসাইডেড, তাই আমি সিদ্ধান্ত নিলাম, দ্যাট ওয়ান ডে, যে একদিন, আই উড গেট অফ, আমি নামবো দ্য ট্রেন থেকে অ্যাট দেউলি স্টেশনে, অ্যান্ড স্পেন্ড দ্য ডে, পুরো দিনটাই আমি কাটাবো দেয়ার ওখানটায়, জাস্ট টু প্লিজ দ্য টাউন, শুধুমাত্র শহরকে একটু খুশি করার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য। কারণ কোনো যাত্রী তো ওঠানামা করে না, কেউ তো ওখানে যেতে চায় না। তা আমি একদিন ওইখানটায় যদি সারাদিন কাটাই, তাহলে নিশ্চয়ই স্টেশনটাও খুব আনন্দ পাবে, জায়গাটাও খুব আনন্দ পাবে। আই ওয়াজ 18, আমার তখন বয়স ছিল মাত্র 18 বছর, বুঝতেই পারছো, একদম টকবকে রক্ত, সবে মাত্র যুবক হয়েছে। তাই বলছে, ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি তো আমার একদিন এরকম একটা সময়ে আমি আমার ঠাকুমার বাড়িতে যাচ্ছি। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, আর যেমন আমি যে রাতের ট্রেনটা আমি ধরতাম, সেটা যেমন 5টার সময় দেউলি স্টেশনে দাঁড়ায়, সেরকমই দাঁড়ালো। গার্ল, হঠাৎ একটা মেয়ে কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলো, সেলিং বাস্কেট, ঝুড়ি বিক্রি করতে করতে। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, এটা ছিল একটা শীতল সকালবেলা। অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শাল, আর মেয়েটা একটা শাল জড়িয়েছিল, যেটা থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, তার কাঁধে ওটা ফেলা ছিল।
হার ফিট ওয়্যার বেয়ার, অর্থাৎ তার পাগুলো ছিল খালি, জুতো টুতো ছিল না পায়ে পরা। অ্যান্ড হার ক্লোথস ওয়্যার ওল্ড, তার জামা কাপড়গুলো ছিল পুরনো। বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল, সে ছিল একদম খুব কম বয়সী একটা যুবতী মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি, হেঁটে হেঁটে আসছিল গ্রেসফুলি, দ্যাট মিন্স খুব আকর্ষণীয়ভাবে। তার হাঁটাটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছিল। অ্যান্ড উইথ ডিগনিটি, এবং খুব মর্যাদার সাথে সে হেঁটে হেঁটে আসছিল। ওকে, তাহলে গল্পের টুইস্ট শুরু হয়ে গেছে। নেক্সট প্যারাতে কি বলছে দেখো, ওয়েন শি কেম টু মাই উইন্ডো, মেয়েটা যখন আমার ঠিক জানলার পাশেই আসলো, শি স্টপ, মেয়েটা থেমে গেল। শি স দ্যাট, সে দেখলো কি, যে আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, আমি তার দিকে খুব গভীরভাবে একান্ত দৃষ্টিতে আমি তার দিকে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট, প্রথমে তো শি প্রিটেন্ডেড নট টু নোটিস, সে এমন একটা ভাব করলো যে সেটা একটা লক্ষ্যই করেনি যে আমি তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি। শি হ্যাড আ পেল স্কিন, তার গায়ের যে রং সেটা ছিল একদম ফ্যাকাশে টাইপের, সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, আর তার মাথার ওপরে ঝকঝকে কালো চুল ছিল। অ্যান্ড ডার্ক ট্রাবলড আইস, আর তার চোখ দুটো ছিল কালো আর উদ্বিগ্ন। এখানে হচ্ছে ট্রাবলড মানে খুব সমস্যার মধ্যে আছে, এরকম চিন্তার মধ্যে আছে, সেরকম কালো আর চিন্তিত চোখ দুটো ছিল তার। অ্যান্ড দেন তারপর দোজ আইজ, ওই যে চোখ দুটো, সার্চিং অ্যান্ড এলোকোয়েন্ট, অর্থাৎ সবসময় কোনো কিছু একটা সার্চ করছে, তার জানার ইচ্ছে, অনুসন্ধিৎসা, হ্যাঁ, তাই বলা হয় অনুসন্ধিৎস চোখ দুটো। এবং তার সাথে এলোকোয়েন্ট, এলোকোয়েন্ট মানে যে সবসময় কিছু একটা বলতে চায়, হ্যাঁ, সেরকম চোখ দুটো মেট মাইন, আমাকে দেখলো। শি স্টুড বাই মাই উইন্ডো, সে তো আমার জানলার পাশেই দাঁড়িয়েছিল ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য। অ্যান্ড নেইদার অফ আস, আমাদের মধ্যে কেউই সেড এনিথিং, কোনো কিছুই আমরা কিন্তু বললাম না। বাট হোয়েন, কিন্তু যখন শি মুভড অন, সে যখন চলতে শুরু করলো, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট, আমি কি দেখতে পেলাম, অর্থাৎ আমি দেখতে পেলাম যে আমি কখন লিভিং মাই সিট, আমার বসার জায়গাটা থেকে আমি উঠে এসেছি। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, একেবারে কামরার দরজার দিকে চলে গেছি। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, আর আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি তার জন্য। লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে কী করে আছি, উল্টো দিকে তাকিয়ে আছি। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, আমি হেঁটে গেলাম চায়ের দোকানের দিকে। আর কেটল ওয়াজ বয়েলিং, একটা কেটলি কি হচ্ছিল, সেখান থেকে বয়েল হচ্ছিল জল জাতীয় কিছু জিনিস, ওভার অন আ স্মল ফায়ার, একটা ছোট আগুনের ওপরে। বাট দ্য ওনার অফ দ্য স্টল, কিন্তু ওই যে দোকানের যে মালিক, ওয়াজ বিজি, সে কিসে ব্যস্ত ছিল, সার্ভিং টি, চা দিতে, সামওয়্যার অন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে। আমরা নিশ্চয়ই মোটামুটি দূরপাল্লা ট্রেনে একটু আধটু আমাদের অভ্যাস আছে হয়তো, বা অভিজ্ঞতা হয়েছে ট্রেনে চড়ার। তো সেখানে আমরা দেখেছি যে যখন স্টেশনে স্টেশনে দাঁড়ায় হঠাৎ করে, তো তখন প্রচুর ভেন্ডার্সরা, কেউ চা বিক্রি করছে, কেউ সিঙ্গাড়া বিক্রি করছে, কেউ মশলা মুড়ি বিক্রি করছে, এরকম সব দোকানদাররা কন্টিনিউয়াসলি একবারে ট্রেনের এ মাথা থেকে ও মাথা কিন্তু ঘোরাঘুরি করে। তাই সেরকম এখানেও যে একটা চায়ের দোকান ছিল, সেটা আমাদের গল্পের নায়িকার শুরুতেই বলেছেন। তো সেই চা দোকানে চায়ের জলটা গরম হচ্ছে একটা কেটলিতে, কিন্তু দোকানদার সেখানে ছিল না। বলছে যে কোনো একটা নিশ্চয়ই কোনো একটা ট্রেনের মধ্যে কোনো একটা জায়গায় সে চা বিক্রি করছিল। দ্য গার্ল ফলোড মি, মেয়েটা আমাকে অনুসরণ করে আসলো বিহাইন্ড দ্য স্টল, একেবারে এসে দাঁড়ালো কোথায়, সেই স্টলের টি স্টলের সেই পেছনে, চায়ের দোকানের পেছনে। বলছে, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও, শি আস্কড, মেয়েটা জিজ্ঞেস করলো। দে আর ভেরি স্ট্রং, ঝুড়িগুলো কিন্তু খুব শক্তপোক্ত, মেড অফ দ্য ফাইনেস্ট কেন, কেন মানে হচ্ছে বেত, সুন্দর বেত দিয়ে তৈরি কিন্তু। আরও ডট 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 কিছু কথা হয়তো বলতে চাইছিল, কিন্তু গল্পের ন্যারেটর 18 বছর বয়সী সেই যুবকটা কি বলছে, নো আই সেড, আমি বললাম, আই ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আমার তো ঝুড়ির প্রয়োজন নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার, আমরা দাঁড়িয়ে রইলাম একে অন্যের দিকে তাকিয়ে, ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, যেটা মনে হয়েছিল অনেকক্ষণ ধরে। অ্যান্ড সি সে, তারপরে মেয়েটা বলল, আর ইউ শিওর, তুমি নিশ্চিত যে ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, তোমার কোনো ঝুড়ির প্রয়োজন নেই, ঝুড়ি দরকার নেই। তখন গল্পের ন্যারেটর কি বলছে, অলরাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, দাও আমাকে একটা। আই সেড, আমি বললাম, অ্যান্ড আই টুক দ্য ওয়ান, আমি সেই ঝুড়িটাকে নিলাম যেটা অন টপ, যেটা একদম ওপরে ছিল। অ্যান্ড গেভ হার আর রুপি, তাকে একটা টাকা দিলাম। হার্ডলি ডিয়ারিং, আমার সাহস হচ্ছিল না আদৌ, টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙুলটা ছোঁয়ার। ওকে, তাহলে
অ্যাকচুয়াল দুজনের সাথে কথা বলার ইচ্ছে হচ্ছে, কিন্তু কিভাবে শুরু করবে কেউ বুঝতে পারছে না, কেউ বলতে পারছে না। তাই মেয়েটাই, যেহেতু তার কাছে একটা অলরেডি এক্সকিউজ আছে ঝুড়িটা, তাই সেই ঝুড়ি নিয়ে কিন্তু কথাটা স্টার্ট করলো। ওকে, এবার চলে যাব এর পরের প্যারাতে।